দেখ পূর্ণ, আমার পক্ষে আর পসিবল না। কিছুক্ষণ থেমে অভ্র পুনরায় বলল, গতকাল আম্মু আর ফুপিরা মিলে মেয়ের বাসায় গিয়েছিল, এখন সব কিছু ফাইনাল। আমিও মেয়ের ছবি দেখলাম। ভালো পরিবার, মেয়ে সুন্দর। কেউ আর দেরি করতে চাইছে না। এখন আমি তো আর বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারি না। এটা তো আপনার আগে ভাবা উচিত ছিল অভ্র। ভেজা নয়নে ভাঙা কণ্ঠে উক্ত কথাটি আওড়ালো পূর্ণতা। চারদিকে পিনপতন নীরবতা। খুব সকাল হওয়ায় কফি শপেও তেমন কোনো মানুষের দেখা আপাতত মিলছে না। আমি তো তোমায় পুরোটা বললামই, এখন তুমি কি চাইছো আমি তোমায় পালিয়ে বিয়ে করি? আমি এখন যথেষ্ট ভালো চাকরি করছি, তাও আবার গভর্নমেন্টাল জব। নিশ্চয়ই আমার পরিবার কোনো চাপা রঙের মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। বাস্তবতায় আসো পূর্ণ। আমিও তো সেই 5 বছর আগে আপনাকে বাস্তবতা বোঝাচ্ছিলাম। পুরনো কথা কোনো টানছো পূর্ণ? কারণ পূর্ণতার কথা শেষ হবার পূর্বই অভ্র বলল, আমি এখানে তোমার কথা শোনার জন্য আসিনি পূর্ণতা। তোমাকে আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। বলেই অভ্র হনহন করে বেরিয়ে গেল। পূর্ণতার যেন কোনো কিছুই মাথায় গাচ্ছে না। সব আউলিয়ে যাচ্ছে। যে অভ্র কখনো কেউ তার গায়ের রং নিয়ে কিছু বললে তাকে কথা শোনাতে ছাড়েনি, সেই অভ্র কিনা তাকে তার গায়ের রঙের জন্য বিয়ে করবে না বলছে। পূর্ণতার মাথা ঘোরাচ্ছে। ও কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝছে না। হঠাৎ ফোনে সোহার কল। রিংটোনের শব্দে কেঁপে উঠল পূর্ণ। কল কেটে যাবার শেষ মুহূর্তে রিসিভ করে শুকনো গলায় বলল, আমাকে কফি কাপ থেকে নিয়ে যেত। বলেই সোহাকে কিছু না বলতে দিয়ে কল কেটে দিল। আজ 3 দিন হতে চলল, পূর্ণতা কোথাও বের হচ্ছে না। কাঁদতেও যেন ভুলে গেছে মেয়েটা। সারাক্ষণ বিছানায় ঝিম মেরে বসে থাকে। তার বাবা মাও যেন তাকে আর চোখে দেখছে না। কিন্তু সে তো তা খেয়ালই করেনি। 3 দিন থেকে অভ্রর সাথে তার দেখা নাই, কথা নাই। তাদের সম্পর্ক ছিল 5 বছরের। এই 5 বছরে কখনো তারা এতটা সময় কথা না বলে থাকেনি। এমনকি ঝগড়া হলেও পূর্ণতা ঠিক এক বেলার ভেতর মানিয়ে নিত। কিন্তু এখন তো তাদের ঝগড়া হয়নি, বরং ঝগড়া হবার সুযোগ শেষ হয়েছে। সে এখন অভ্র আবের পূর্ণতা নয়, তার শ্যামতী নয়। এখন সে এক চাপা রঙের মেয়ে। বসার ঘর থেকে বেশ কথা বলা বলির হাসাহাসির আওয়াজ আসছে। পূর্ণতা বেশ কিছুক্ষণ যাবতই শুনছে, কিন্তু সে গায়ে লাগছে না। কারণ ওদের বাসায় মেহমান আসার ঘটনা নিত্যনিত্য। বাসায় মেহমান আসলেই আগে সবাই পূর্ণতার ঘরেই আসে। তারও খুব ভালো লাগে। পূর্ণতার গায়ের রঙের মতো তার মনটাও বেশ চাপা, কখনো সে মন খুলে সুখ দুঃখ কোনো কথায় সে কাউকে বলতে পারে না। পরিবারের বাইরে অভ্র ছাড়া কেউ তার প্রাণখোলা হাসির সাক্ষী নয়। তার জীবনে গুটি কয়েক চরিত্র, কিন্তু এই গুটি কয়েক চরিত্র থেকেই সে ঢের ভালোবাসা পেয়েছে। অকারণেই যেন সবাই তাকে ভালোবাসে। এতদিন এটা মনে করলেও এখন তার মনে হয় সবাই তাকে তার গায়ের রঙের জন্য দয়া করে। হঠাৎ দরজায় করা নাড়ায় সে ভাবনা বিচ্যুত হলো। পূর্ণ। এই পূর্ণ, দরজা খোল। পূর্ণতা কিছু বলল না, কিছুক্ষণের মধ্যেই আবার করা গান। পূর্ণ। এই পূর্ণ, আমি সোহা। তাড়াতাড়ি খোল না ভাই। আসছি। পূর্ণতা দরজা খুলেই সোজা ফ্রেশ হতে গেল। তারপর এসে বসতেই সোহার হামলা। তোর হয়েছেটা কি বলতো? ফোন দিলে ধরিস না, আবার কতক্ষণ ডাকা ডাকির পর দরজা খুললি। সেই দিন ক্যাফে থেকে এসেই এই রকম করছিস? কই, কি আবার করলাম? এমনি ভালো লাগছে না, শরীর খারাপ। পিরিয়ডেরও তো ডেট না। কি হলো বাল তোর? বলছি তো কিছু না। আচ্ছা, না তো নাই মানলাম। চল গল্প করি, ছাদে চল। না, ভালো লাগছে না। পূর্ণ। হতাশ গলায় সোহা কিছু বলার আগেই পূর্ণতার আম্মু সোহাকে ডাকল। সোহা। এই সোহা, এদিকে একটু আয় তো মা। হ্যাঁ ফুপি, আসছি।
গ্রীষ্মের এক তপ্ত দুপুর। 15 কি 16 বছরের এক শ্যামবর্ণা কিশোরী সেদজলে সিক্ত, কিন্তু তার মুখে বিরক্তির কোনো ছিটেফোঁটাও নেই। আপাতত সে পিছলা রাস্তার সৌন্দর্য দেখতে ব্যস্ত। 10 মিনিট যাবৎ যে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকে অনুসরণ করছে, সে ব্যাপারে যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় কোনো ইঙ্গিতই দিচ্ছে না। না দিক সেই তো ভালো, চোখজোড়া তার তৃষ্ণা মিটিয়ে নি। হঠাৎ কিশোরীর পা থামায়, যুবকের কপাল কুঁচকালো। ভালোই তো লাগছিল, থামল কোনো 3 সেকেন্ডের মাথায় কিশোরীর তীক্ষ্ণ স্বর কর্ণগোচর হলো তার। আসসালামু আলাইকুম চাচুজান। ওয়ালাইকুম আসসালাম মামনি। স্কুল শেষ মা? পান খাওয়া লাল দাঁত বের করে এক গাল হাসি নিয়ে বলা লতিফ মিয়ার কথায় মিষ্টি হেসে হাবোদক মাথা নাড়ালো মেয়েটি। যান যান, উপরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো কিন্তু দুপুরে। জি আম্মা যান। মাথা নাড়িয়ে বলল লতিফ মিয়া। পূর্ণতাদের 6 তলা বাড়ি, 2য় ইউনিটটা ওদের, বাকিগুলো ভাড়া দেওয়া। লতিফ মিয়া 7 বছর যাবৎ গেটম্যান, চৌধুরী বিলার। পূর্ণতার বাবা পেঁয়াজ চৌধুরীর গ্রামের এক হতদরিদ্র চাষা ছিলেন। পরিবার বলতে শুধু তার মা ছিলেন, যিনি বেশ বছর আগে গত হয়েছেন। তখন থেকে তিনি পূর্ণতাদের সাথেই থাকেন। এতক্ষণ ধরে অভ্র নামের যুবকটি এই সুন্দর দৃশ্য দেখছিল হাসিমুখ নিয়ে, কিন্তু পূর্ণতা উপরে উঠতেই তার মুখ জুড়ে লক্ষ্য করা গেল একরাশ বিরক্তি। এগিয়ে গেল লতিফ মিয়ার দিক। লতিফ মিয়ার সাথে আবার তার ভালো সখ্যতা হয়েছে। প্রায়শই চা পান খাওয়ার জন্য দেয়, কিছু নোট বদলে পায় পূর্ণতার সকল খবরাখবর। লতিফ মিয়া আবারও এক গাল হাসলেন অভ্রকে দেখে। অভ্র একটা মুচকি হাসি উপহার দিল। দিনকালের খবর নিয়ে অভ্র হাঁটা ধরল বাড়ির পথে। অনেক দেরি করে ফেলেছে, মা ডেকেছিল তাড়াতাড়ি, কিন্তু এই রমণীকিতা আর হতে দিচ্ছে। এই জ্বালাময়ী জ্বালায় তো কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না, না হচ্ছে লেখাপড়া আর না কোনো কাজ। না, এভাবে আর চলবে না, এর একটা হেস্তনেস্ত করতেই হয়। অন্ধকার রুমে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে অভ্র। কেমন যেন দম বন্ধ লাগছে তার। এখন মায়ের উপরেই রাগ লাগছে। কেন তাকে সাত সকালবেলা বাইরে পাঠানো লাগবে? তাহলে তো আর এই অশান্তির সাথে দেখা হতো না। 1.5 মাসখানেক হলো তার ফুলপ্রেমী মায়ের শখ হয়েছে শিশির ভেজা শিউলির মালা গাঁথবার। বাবা বাসায় নেই বিধায় তাকেই যেতে হলো মোড়ের কাছে শিউলি তলায়। কিন্তু কে জানতো এই শিউলি কুড়োতে যাওয়ায় তার প্রতিদিনের কাজ হয়ে যাবে। শিউলি গাছটার কাছে যেতেই লক্ষ্য করলো একটা মেয়ে। বেবি পিঙ্ক ফ্রগের উপরে ডার্ক ব্লু হুডি, কোমরের একটু উপর পর্যন্ত পিচ্ছিল চুলগুলো সামনে এনে দুপাশে রাখা, মাথায় শুভ্র টুপি পরানো। পুরো বারবি ডল মনে হলো অভ্রের কাছে। পাশে একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে। মনে হলো মেয়েটির বাবা। বাবা মেয়ের হাস্যোজ্জ্বল মুখে কি যেন কথা হচ্ছে। অভ্র বোঝেনি কি বলছে। কিছুক্ষণ পর মেয়েটি চলে গেল। অভ্র ভুলে গেল মায়ের শিউলি ফুলের কথা। পিছু নিল সেই বাবা মেয়ের। সেই থেকে রোজ যায় শিউলিতলায়, কিন্তু ফুল তোলা তো বাহানা মাত্র, সে তো যায় বারবি ডলটা দেখতে। এভাবে শীতকাল শেষ, আর বারবি ডলটার সব ডিটেলস জানাও শেষ তার। এখন প্রত্যেক দিন স্কুল শেষে তার পিছু নেয়। মাঝে মধ্যেই পূর্ণতার সাথে চোখাচোখি হয় তার। কিন্তু পূর্ণতা তো আর জানে না এই আগন্তুক তারই নেশায় বুঁদ হয়ে দিন দুনিয়া সব ভুলে বসেছে। এইবার 9ম শ্রেণীতে উঠেছে পূর্ণতা। আজ ওদের স্কুলের 10মের বিদায় অনুষ্ঠান। সোহা সকাল 7টা হতে রেডি হয়ে বসে আছে পূর্ণতাদের ফ্ল্যাটে। অনুষ্ঠান শুরু 10টায়। পূর্ণতা পড়তে বসেছে। নতুন নতুন বইগুলো ওর ভীষণ পছন্দ হয়েছে। পূর্ণতার মুখে খুশির ঝলক দেখে সোহার বমি পাচ্ছে। বই পাওয়ার দিন বেশ খুশি আর এক্সাইটমেন্ট নিয়ে পদার্থবিজ্ঞান বইটা খুলে বসেছিল সোহা। সে কসম কেটে বলতে পারবে সেই দিন ছিল আজ পর্যন্ত তার সবচেয়ে বেশি গালি দেওয়ার দিন। ঠিক 9টা 45 মিনিটে ওরা বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। আজ দুজনেই সিভিল ড্রেস পরেছে।
সোহা তো খুব খুশি মনে হেঁটে যাচ্ছে, কিন্তু পূর্ণতার কেমন অস্বস্তি হচ্ছে, হবে না। সে কিছুদিন যাবতই দেখছে এই দাড়িওয়ালা লোকটা তার বাড়ির সামনের স্টলে বসে থাকে। সে স্কুল যাওয়ার সময় পিছু পিছু যায়, যেমন আজও আসছে। শান্ত শিশু পূর্ণতা কাউকে কিছু বলতেও পারছে না এই বিষয়ে। সে জানে বাবাকে বললে বাবা সঠিক পদক্ষেপই নেবে, কিন্তু সে বলতে পারবে না। আবার নিজে গিয়ে যে ছেলেকে কিছু বলবে তারও সাহস করে উঠতে পারছে না। এদিকে অভ্র সাহেব আজ বেশ খুশি মনে বাসা থেকে মায়ের দোয়া নিয়ে বের হয়েছে। মা ভেবেছে ছেলে না জানি কত ভালো কাজে যাচ্ছে, তাই তিনি মন ভরে দোয়া দিয়েছেন ছেলেকে। পূর্ণতারা স্কুলের ভেতর চলে যেতেই অভ্র একটা রিকশা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। সে গোপন সূত্রে জেনে নিয়েছে অনুষ্ঠান শেষ 4টায়। সে অনুযায়ী ভার্সিটির অ্যাসাইনমেন্ট জমা দিয়ে টিউশনি করিয়ে সে 3:30-এর মধ্যে স্কুলের সামনে আসতে পারবে। পূর্ণতার 103 ডিগ্রি জ্বর। শেষ একবার চতুর্থ শ্রেণী থাকতে হোমওয়ার্ক না করায় ধমক খেয়ে এমন জ্বর বাঁধিয়েছিল। তারপর আজ দ্বিতীয় দিন। পিয়াস চৌধুরী আর সাহিলা চৌধুরী দুজনেই বেশ চিন্তিত। সোহাকে জিজ্ঞেস করেও তেমন কোনো কারণ পেলেন না, তাই আপাতত মেয়ের শুশ্রূষায় নেমেছেন। রাত অনেক হলো। মিসেস চৌধুরী পূর্ণতার সাথে থাকতে চাইলেও সে বাধা দিল। এক প্রকার জিদ করেই মাকে পাঠালো পূর্ণতা। রাত 3:49। পাশাপাশি এলাকার দুই মানব মানবী নির্ঘুম রাত কাটাচ্ছে। দুজনেই দুজনের জন্য হাঁসফাঁস করছে, কিন্তু কারণ ভিন্ন। পূর্ণতা ভাবছে আজ বিকেলের কথা। সম্পূর্ণ নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে আজ। একদম অন্যরকম। স্কুলের অনুষ্ঠান শেষে বের হয়েছে পূর্ণতা সোহা। হেঁটে যাবার শক্তি নেই, 5 মিনিটের রাস্তায় রিকশা নিতেও কেমন লাগছে। এসব ভাবনা রেখে পূর্ণতা যেই একটা রিকশা ডাকতে যাবে অমনি সোহা চিৎকার দিয়ে উঠল, পূর্ণ! পূর্ণতা হকচকিয়ে গেছে। সোহার দিক তাকাতেই বলল, একটু পাঠাগার চল না প্লিজ। একটাই মাত্র বই নেব, জাস্ট 2 মিনিট। পূর্ণতা কিঞ্চিত বিরক্তি প্রকাশ করে হাঁটা ধরল সোহার সাথে। ওদের স্কুলের পাশেই একটা সাধারণ পাঠাগার আছে। জায়গাটা চুপচাপই বলা যায়। 2তলা বিল্ডিং এর নিচতলা ফাঁকা, উপর তলায় পাঠাগার। বিল্ডিং এর সামনে বেশ খানিকটা জায়গা খালি আছে। পূর্ণতাকে সেখানে রেখেই সোহা একাই উঠল উপরে। 2 মিনিট যাবৎ নিচে দাঁড়িয়ে আছে পূর্ণতা, বইওয়ালির কোনো খবর নেই। পাঠাগারের মেইন ফটকের দিক চোখ যেতেই লক্ষ্য করল সেই দাড়িওয়ালা আগন্তুককে তার দিকে এগিয়ে আসছে। অস্থির চোখে চারপাশ তাকালো পূর্ণতা, কেউ নেই। পূর্ণতার কেমন হাঁসফাঁস লাগছে। নীরব জায়গাটায় পুরুষালী কণ্ঠটা যথেষ্ট গভীরই শোনা গেল, পূর্ণ! পূর্ণতা যেন অবাক হওয়ায় ভুলে গেল এই লোক তার নাম জানল কিভাবে। আনমনেই জবাব দিল, জর্জি। কিছু কথা ছিল আমার সাথে। এখানে পূর্ণ নামের অন্য কারো দেখা মিলছে না। বলুন। অভ্রধীর পায়ে এসে পূর্ণতার মুখোমুখি দাঁড়ালো। কণ্ঠটা গম্ভীর রেখেই কিছু আগুন বাক্য উচ্চারণ করল, এত পেঁচানো কথা আমার মাথায় আসছে না। সোজা কথায়, আমি তোমাকে পছন্দ করি এবং আমার বউ হিসেবে পছন্দ করি। তবে এখন বউ বানানো সম্ভব না, তাই বউ বানানোর কাজটা সহজ করার জন্য তোমাকে আমাতে ফেলতে চাই। প্রস্তুত থেকো। এতটুকুই। সেই আশ্চর্য মানবের ঠিক এই কয়টি বাক্যই যথেষ্ট কারণ ছিল পূর্ণতার 103 ডিগ্রি জ্বরের। আর কিছু ভাবতে পারছে না পূর্ণতা, মাথাটা ফেটে যাচ্ছে। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বেশ আদরেই বড় হয়েছে পূর্ণতা। সবসময় মা বাবার সাথেই ওর চলাচল। কিন্তু এবছর খানিকটা জিদ করেই সোহার সাথে একাই যাতায়াত করছে। এতে যে নতুন বিপদের সাথে সাক্ষাৎ হবে জানলে সে এক কদমও একাই ফেলতো না বাইরে। 7-5 কত কিছু ভেবে পূর্ণতার ঘুম আসলো 4:30-এর দিক। বিকেলে 4:41। অভ্র রেডি হচ্ছে।
সোহার থেকে কাল রাতেই পূর্ণতার শরীর খারাপের কথা জেনেছিল। সে খবর শোনা মাত্র শুভ্র পুরুষটির ঠোঁটে দেখা গিয়েছিল বাঁকা হাসি। সবেমাত্র শুরু জ্বালাময়। নিজে নিজে তো অনেক পড়লাম, আর কত, এবার ভাগাভাগি পালা। শরীর খারাপ শোনা সত্ত্বেও দ্বিতীয়বার আর প্রেয়সীর খবর নেওয়া হয়নি। অনেক ব্যস্ত ছিল আজ। ভার্সিটির গুরুত্বপূর্ণ ক্লাস শেষে জরুরি কাজে গ্রামে যেতে হয়েছিল। সেখান হতে ফিরেই বেরোচ্ছে কাঙ্ক্ষিত যুবতীটির উদ্দেশ্যে। পূর্ণতার জ্বরটা দুপুর থেকে আর নেই। বিকেল হতেই সোহা হাজির, পূর্ণতাকে ওদের ফ্ল্যাটে নেবে। পিয়াস চৌধুরী আপত্তি করলেও মেয়ের ভালো লাগবে একটু বাইরে গেলে ভেবে রাজি হলেন। সোহা পূর্ণতাকে সোজা নিচে গার্ডেনে নিল। পূর্ণতা কিছুটা অবাক হলেও কিছু বলল না। পূর্ণতাদের বাড়ি থেকে কিছুটা দূরে সেই শিউলিতলায় নিয়ে আসলো পূর্ণতাকে। এখন তো শিউলির সময় নয় সোহা, এখানে কেন আসলি? এখন শিউলির সময় নয়, প্রেমের সময়। অপূর্ণ, বাসায় চল না, ভালো লাগছে না। একটু অপেক্ষা কর, অনেক ভালো লাগবে। পূর্ণতা আগাগোড়া পরখ করল তার পাশের মানবীকে। সোহা তো এমন নয়, স্ট্রেইট ফরওয়ার্ড মেয়ে, সোজা ভাষায় কথা বলে। তবে এই অদ্ভুত আচরণের মানে? পরক্ষণেই দেখল সাদা ফকফকা দাঁতগুলো বের করে কাকে যেন হাত নাড়াচ্ছে। সেদিকে বরাবর তাকাতেই সেই রহস্যময় আগন্তুক। তার মানে সোহা তাকে চেনে। কেমন আছো শালিকা? পুরুষালী ভরাট কণ্ঠে উচ্চারিত উক্ত বাক্য, এবং সেই কণ্ঠে কেঁপে উঠল শ্যামকন্যার তনুমন। খুব ভালো ভায়া, কিন্তু আপনারটা ভালো নেই। কি এমন বলেছিলেন ভায়া? বেচারির জ্বরে অবস্থাটাই। সেটা তোমার আশিক আসলেই বুঝবা। এখন তাড়াতাড়ি আশিক পেতে চাইলে আমাদের একা ছেড়ে দিতে হবে। সে আর বলতে বলেই সোহা কিছুটা দূরে চলে গেল পূর্ণতাকে চোখ টিপে। পূর্ণতা বেচারি এতক্ষণ হা হয়ে দেখল এই দুজনের কাহিনী, আর কিছু বুঝে ওঠার আগেই সোহা ওকে ফেলে চলে গেল। সোহা, ও তোমার মতো না। ও তাড়াতাড়ি আশিক পেতে চায়, আর তুমি পেয়েও ফিরে দেখো না। কে আপনি বলুন তো? আর কি শুরু করেছেন? কাল কি সব বলে গেলেন আবার আজ? আর সোহা আপনাকে কি করে চেনে? আরে এত প্রশ্নের উত্তর দিব কিভাবে? আসতে বাবা, এত মিস করেছো আমায় যে এত প্রশ্ন জমা হয়ে গেছে। বাজে বকবেন না প্লিজ, আর আমাকে যেতে দিন। আমি কি তোমাকে ধরে রেখেছি? এ কথা শুনে পূর্ণতা যেই এগোতে যাবে অমনি অভ্র রাস্তা ঘিরে ধরল। কিন্তু অভ্রতে অভ্রই, তার কোনো হেলদোল নেই। পূর্ণতা কিছু বলতে যাবে তখনই অভ্র তার ডান হাতটা পূর্ণতার কপালে রাখল। গতরাতে যে মেয়ের শরীরের উত্তাপে পাশে বসায় দায় হচ্ছিল, মুহূর্তেই মনে হলো কে যেন পাগমান পাহাড় থেকে এক বালতি বরফ এনে ঢেলে দিয়েছে। অভ্রকণ্ঠটা যথেষ্ট খাদে নামিয়ে প্রশ্নসূচক বাক্য ছুড়ল পূর্ণতার উদ্দেশ্যে। জ্বর কমেছে? খুব একটা গরম মনে হচ্ছে না। কালকেও কোথাও বেরোনোর প্রয়োজন নেই, বাসায় থাকবা। কাল আমি কিছু ব্যস্ত আছি, দেখা হবে না। রাত্রে কল দিব, রিসিভ না হলে সোজা হবু শ্বশুর শাশুড়ির সাথে সাক্ষাৎ করেই আসব। বাসায় যাও। থেমে থেমে কথাগুলো বলে নীল রঙা বাইকটা টেনে মুহূর্তেই দৃষ্টিসীমার বাইরে চলে গেল সেই আশ্চর্য মানব। দূর থেকে সোহা পুরো ঘটনাটি অবলোকন করে এগিয়ে আসলো শুকনো মুখে। শেষ। উক্ত দুবর্ণের শব্দটির কোনো মতে সমাপ্তি টানতেই সোহার ধ্যান হলো পূর্ণতা হাঁটা শুরু করেছে। আর আরে, এই পূর্ণ তারা চৌধুরী পরিবার নৈশভোজে বসেছে। পূর্ণতাকে খাইয়ে দিচ্ছে সাহিলা চৌধুরী। পিয়াস চৌধুরী আর সাহিলা চৌধুরী ভালোবেসে বিয়ে করেছেন, কিন্তু তাদের মধ্যে সবসময় আদায় কাজকলা সম্পর্ক। এই মুহূর্তে তারা ঝগড়া করছে বিয়ের আগে কে বেশি চিঠি দিয়েছে সে নিয়ে। অন্য সময় হলে পূর্ণতা হতো রেফারি, কিন্তু আজ ভিন্ন। সে তো সেই রহস্যময় মানবের চিন্তায় বিভোর।
অন্যদিকে মন দেবার সময় কই তার। দেখছিস আম্মাজান, তোর আম্মুর কথা শোন। আমি নাকি আমার অন্য প্রেমিকাকে চিঠি দিয়ে তার নামে চালিয়ে দিচ্ছি। আম্মু, আমি আর খাবো না, ঘুমাতে গেলাম। আর তোমরাও ঝগড়া শেষ করে ঘুমিয়ে যাও। সাহিলা চৌধুরী আর পিয়াস চৌধুরী একে অপরের দিক চাওয়াচাওয়ি করলেন। কি হলো মেয়ের? পূর্ণতা বাইরে চুপচাপ হলেও পরিবারের সাথে ওর আড্ডা ভালোই জমে। মিস্টার আর মিসেস চৌধুরী মেয়ে অসুস্থ ভেবে আর ঘাটলেন না। এভাবেই 5 বছর আগে সূচনা হয়েছিল এক সপ্তদশী শ্যামকন্যা আর পঞ্চবিংশ শুভ্র পুরুষের প্রণয়। লম্বা চওড়া গর্ণের, হলদেটে গায়ের রং, অর্থাৎ এক দেখায় সুদর্শন উপাধি পাওয়ার মতো ছেলে অভ্র। অন্যদিকে হালকা পাতলা ছিমছাম বর্ণের, গৌরবর্ণ আর কৃষ্ণবর্ণের মাঝামাঝি মিষ্টি রঙের মেয়ে পূর্ণতা। অনেকটা মায়া মায়া ভাব আছে মেয়েটার মুখে, যদিও এরকম রঙকে আমাদের সমাজে একটু বাঁকা চোখে দেখা হয়। আর মেয়ে হলে তো কোনো কথাই নেই। সাহিলা চৌধুরী আর পিয়াস চৌধুরী কখনো এসব নিয়ে মাথা ঘামাননি, কিন্তু গ্রামে গেলেই পাড়াপড়শির বাঁকা কথা কর্ণগোচর হয় পূর্ণতার। তাদের এই 5 বছরের যাত্রা অন্য সব জুড়ির থেকে বেশ ভিন্নই ছিল। অভ্রাব একজন রাগী, বদমেজাজি, অগোছালো ছেলের শান্তশিষ্ট, মিষ্টি স্বভাবের প্রেয়সী পূর্ণতা। পূর্ণতা প্রায়শই অভ্রকে বলতো তাদের মানায় না, অভ্র পরিবার নিশ্চয়ই এমন রঙের মেয়ের সাথে তাকে মেনে নেবে না। উগ্র স্বভাবের অভ্র কানে এসব বাক্য বিষের মতো শোনাতো, তবুও সে ঠান্ডা মাথায় পূর্ণতাকে বুঝিয়েছে সমাজের পরিবারের কথায় তার কিচ্ছু যায় আসে না। অভ্র পূর্ণ ছাড়া অপূর্ণ। আজ 9 দিন পর পূর্ণতা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে। সোহাকে নেওয়া তো দূর জানায়নি। পূর্ণতার জন্য সেও ভার্সিটি যাচ্ছে না। পূর্ণতা ওকে না নিয়ে একাই যাচ্ছে শুনলে নিশ্চয়ই ভীষণ রাগ করবে, কিন্তু সোহার রাগ করা না করাতে কিচ্ছু যায় আসে না। পূর্ণতা নিজেই ওর সাথে কথা বলবে না। বিকেলবেলা পূর্ণতা ছাদে বসে আছে। ঘরকুনো মেয়েটা ছাদে বসে আছে, চোখজোড়া তার নিবন্ধ ব্যস্ত রাস্তাটায়। আজ একটু বেশি ব্যস্ত দেখাচ্ছে সরু রাস্তাটা। মানুষের জীবনও রাস্তার প্রত্যেকটি যানবাহনের মতো চলমান। কেউ চলমান পেটের দায়, কেউ মনের, কেউ শরীরের দায়, আবার কেউ বৈধ মৃত্যুর দায়। যারা মনের দিক দিয়ে অনেক আগেই গত হয়েছে, কিন্তু শরীর মৃত্যু অর্থাৎ বৈধ মৃত্যুর দায় তারা চলমান। রিয়েলমি 7 এর সার্বজনীন রিংটোনের শব্দে অনুভূতি শূন্য চোখ জোড়া মুঠোফোনের স্ক্রিনে রাখল পূর্ণতা। আম্মু, লেখাটা চোখে পড়লে আলগোছে বাম হাতটা স্লাইড করে মুঠোফোন কানে নিল মেয়েটা। নিচে আসো এক্ষুনি। মায়ের আদেশবাক্য শুনে ফোনটা কানে নিয়েই উঁচু টুলটা থেকে নেমে হাঁটা ধরল সিঁড়ির দিক। নিচে গিয়ে ফ্ল্যাটের দরজায় টোকা দিতেই সোহা ভেতর থেকে চিৎকার দিয়ে বলল, খোলা আছে। ভেতরে ঢুকে রান্নাঘরে দেখল ওর আম্মু আর মামি তারা হুড়ো করছে, মানেই মেহনান আসবে, আর সোহা সোফায় দুপা তুলে বসে পড়েছে। অপূর্ণ বলে দাঁত বের করে হাসল। পূর্ণতার মুখ দেখে বোঝা গেল না সে ঠিক কোন মুডে আছে, আপাতত মনে হলো সাইলেন্ট মুডেই আছে। তারপর রান্নাঘরের সামনে গিয়ে সাহিলা চৌধুরীকে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? রুমে যাও। দ্বিতীয়বার পূর্ণতা কিছু না বলে রুমে গেল। রুমে গিয়ে দেখল বিছানার উপর একটা শুভ্র রঙের গিফট ব্যাগ। তারপর কৌতূহল নিয়ে ব্যাগটা খুলল। একটা সুন্দর বাক্স, সুন্দর মতো গুছিয়ে রাখা আছে বাসন্তী রঙের একটা শাড়ি, সাথে ম্যাচিং কিছু অর্নামেন্টস, এক মুঠো চুড়ি, এক পাতা টিপ আর কাজল। শাড়ির ভাঁজটা খুলে দেখল 2টা বকুল ফুলের মালা, সাথে চিরকুট। জান পাখি, সম্বোধনটা পড়ার সাথে সাথে গরম দুফোঁটা অশ্রুজল পড়ল চিরকুটটার উপর। জান পাখি, বকুলের মালা শুকালে রেখে দিও তার সুরভি। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর কত অপেক্ষা করাবা বলো তো? রেডি না বিয়ের জন্য? রেডি না হলেও কিচ্ছু করার নাই। আমি আর পারছি না, এই কান্না টান্না সব পড়ে হবে। এখানে যা আছে সেটা দিয়েই ঝটপট তৈরি হয়ে নাও। আসছি। আর হ্যাঁ, এটা কিন্তু তোমার রাগী সাহেবের প্রথম স্যালারি থেকে কেনা।
অভ্র আপ চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এতদিন যে মেয়ে তার রাগ ভাঙিয়ে এসছে, আজ সে মেয়ের সামান্য অভিমান ভাঙাতে অভ্র এতটুকুও কার্পণ্য করবে না। তাই তো এই উদ্ভট গানটি গাওয়া। সে জানে পূর্ণতা রেগে নেই, মেয়েটা তার উপর একদমই রেগে থাকতে পারে না। অভ্র স্বীকার করে না ঠিক, কিন্তু সে মনে প্রাণে বিশ্বাস করে পূর্ণতা ওকে ওর থেকেও বেশি ভালোবাসে। ইংরেজিতে যাকে বলে হি ফলস ফার্স্ট বাট শি ফলস হার্ডার। কতদিন পূর্ণতা নিজেকে সাজিয়েছিল অভ্রের দেওয়া বাসন্তী রঙা শাড়িটিতে, সাথে বহুদিন পর চোখ ভরে কাজলও দিয়েছিল, একদম অভ্রের মনের মতো সেজে গিয়েছিল সবার সামনে। অভ্রের আম্মু আব্বু আয়শা বেগম আর ইমান আহমেদ, ওর একমাত্র ফুপি, এবং ওর চাচা চাচি এসেছিল বিয়ের কথাবার্তা ঠিক করতে। সেই দিন মূলত ওদের এনগেজমেন্টের আয়োজন ছিল। আর এই সবকিছুই ছিল মাস্টার প্ল্যানার অভ্র আবের প্ল্যান, সাথে সহকারী হিসেবে দুই পরিবার, যেটা নিচে যাওয়ার পরই বুঝে গিয়েছিল পূর্ণতা। সেই দিন অভ্র ইচ্ছে করেই পূর্ণতার সাথে আলাদা কথা বলার ব্যবস্থা করেনি। যতই হোক বাড়িতে তো আর মন মতো রাগ ভাঙানো যাবে না। রাতে বাসায় এসে পূর্ণতাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, আগামীকাল বিকেল 4টায় রেডি থাকবা, আমি নিচে আসবো। পূর্ণতা সিন করে রেখে দিয়েছে। দুপুর অবধি তার চিন্তা ভাবনা ছিল যে যাবে না, যায় হয়ে যাক, ও যাবে না কিছুতেই না। কিন্তু বিকেল হতেই নিজেকে আর ধরে রাখতে পারল না। 10 দিন থেকে দেখা তো দূর কথা হয়নি। এই 10 দিন সে কিভাবে কাটিয়েছে সেটা তো সেই জানে। 3:30টার দিক হেলতে দুলতে রেডি হয়ে নিল। 4টার কিছুক্ষণ আগেই অভ্র ওকে বাড়ির সামনে পিক করেছে। হাতির ঝিল এসেছে, জায়গাটা পূর্ণতার পছন্দের। পূর্ণতা আজ পরেছে কালো শাড়ি, এই প্রথমবার শাড়ি পরে বাইরে এসেছে অভ্র সাথে। লজ্জা লাগছে ওর, কিন্তু নিজেই নিজেকে বারবার বলছে লজ্জা পেলে চলবে না পূর্ণ, তুই রেগে আছিস। যেই ভাবা সেই কাজ। অভ্র বাইকটা পার্ক করতে করতেই সে হাঁটা শুরু করেছে। দেখা যাক জনাব কিভাবে মানায়। অভ্র দৌড়ে পূর্ণতার পাশে এসে কিছুক্ষণ থেমে ওর পিছে পিছে হাঁটা শুরু করলো। পেছনে হাঁটতে হাঁটতেই গানটা গাইছিল। গানটা শুনে পূর্ণতা কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে হেসে নিল, তারপর মুখে একটু রাগী রাগী ভাব এনে পেছনে ফিরল। অভ্র দুষ্টু হেসে তাকিয়ে আছে। আপনার প্ল্যান আর কত দূর বাকি? আমার প্ল্যান বেশি না, এই সামনে মাসে বিয়ে করব, তারপর জাস্ট ডজন খানেক ক্রিকেট টিম বানাবো, বউয়ের সাথে বুড়ো হব। উম্মম, এটুকুই আপাতত। বাই দা ওয়ে, তোমার প্ল্যান? আমার প্ল্যান একটাই, জীবনে বিয়ে করব না। আরে কি বলো তুমি? বিয়ে না করলে বুঝি আমার প্ল্যানটা কার্যকর হবে? কেন, আমার বিয়ে করার সাথে আপনার প্ল্যানের কি সম্পর্ক? আপনি তো বিয়ে করবেন আপনার সুন্দরী বউকে। অভ্র চারপাশ তাকালো, তারপর শান্ত চোখে পূর্ণতার চোখে চোখ রেখে ফিনফিনে কোমরটা নিজের দুহাতে আবদ্ধ করে নিল। এই 5 বছরে প্রথমবার এমন করল অভ্র। পূর্ণতার প্রত্যেকটি লোমকূপ জেগে উঠেছে। অভ্র সেভাবেই ওকে ঘুরিয়ে ব্রিজের হাতলের সাথে ঠেকা দিয়ে আলতো করে জড়িয়েও নিল, তারপর একদম ধীর স্বরে আওড়ালো, আমার বউ, তুমিই তো আমার বউ। অভ্র আবের পূর্ণতা, শুধুমাত্র অভ্র আবের। পূর্ণতা বেচারি আর পারল না নিজেকে ধরে রাখতে। আর নিতে পারছে না সে। হুড়মুড়িয়ে অভ্রকে দুহাতে শক্ত করে ঝাপটে ধরল। শুরু হলো অশ্রু বর্ষণ। এই 10 দিনের অভিমান কষ্ট সব গলে গলে পড়ছে, আর অভ্র ছাই রঙা শার্টটা ভিজছে। শান্তি, যার উপর অভিমান তার বুকেই মাথা গুজে অভিমান গলানো যেন মহাশান্তি। গোধূলি লগ্ন। এই তো মিনিট খানেক আগেই সূর্যটা নদীর ওপারে ডুব দিল। নদীর পানিগুলোতে এখনো সোনালী ভাব পরিলক্ষিত, চিকচিক করছে। নিস্তব্ধ চারপাশ, বকুলের সুমিষ্ট গন্ধ। এক হাতে অভ্র পূর্ণতাকে জড়িয়ে আছে। নিজের ব্যক্তিগত শান্তির জায়গায় মাথা গুজে আশপাশের পরিবেশ উপভোগ করছে পূর্ণতা। গতকালের বকুলের মালা জোড়া তার খোপায় জড়িয়ে আছে।
আজ বহুদিন পর চিকন শটা যেন একটু সুর তুলতে চাইল। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, না দিলেও তো আমারই। অভ্রপূর্বের তুলনায় আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। পূর্ণদা উক্ত বাক্য শুনে মাথাটা উঁচু করে তাকালো। কিছুক্ষণ চোখে চোখেই কথা হলো। এরপর দুজনেই মুচকি হেসে স্রোত গুনায় ব্যস্ত হয়ে পড়ল। অতএব সমস্ত মান কলি মিটিয়ে অবশেষে অভ্র আবের পূর্ণতা সমাপ্ত।